এটা আমি মনে করি। মানে বিএনপি নিবে না, আইন অনুযায়ী নিবে। বিএনপি তো কোনো দল নিষিদ্ধ করতে পারে না। খুলেও মানে কোনো দলকে আপনি আহ, আপনি এমনি আদালতের বাইরে আপনি কিছু বলতে পারেন না, প্রভাব খাটাতে পারেন না। সেটা না হোক বা হ্যাঁ হোক, নিষিদ্ধ হোক বা খুলে দেওয়া হোক, আপনি প্রভাব, কিন্তু তাকে আইনকে নির্দিষ্ট গতিতে চলতে দিতে হবে। সেটা আমি বলেছি। আমার মনে হয় বিএনপি এই শুভবুদ্ধির উদয় হবে। এটা বিএনপির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে। অবশ্যই আমার মনে হয় বিএনপি এটা মেনে নেবে এবং উঠিয়ে নেবে বিএনপি। আর যদি না নেয়, তাহলে বিএনপি মস্ত বড় একটা ভুল করবে, এবং এই ভুলের খেসারত সবাইকে দিতে হবে, তাদেরকেও দিতে হবে, গণতন্ত্রকেও দিতে হবে, আমাদের দেশকেও দিতে হবে বলে আমি মনে করি। এবং খুব শীঘ্রই এটা করা উচিত। আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে না কাউকে, বা কেউ, আমি আমি যদি এই মুহূর্তে আত্মগোপনে না থাকতাম, হয়তো আমি আদালতে যেতাম রিট করার জন্য কোনো উকিলের মাধ্যমে, হয়তো করতাম, বা যে কেউ করতে পারে বাংলাদেশের নাগরিক হিসেবে। আর এটা মূলত সম্ভবত এটা আইনগত ব্যাপার আছে, তো আওয়ামী লীগের সদস্য হইতে হবে। আওয়ামী লীগের সদস্যই কেবল এটা করতে পারবে মামলা। তাদেরকে কেউ না কেউ, নেতা কর্মী সদস্য, তারা যে কেউ এটা আদালতে যেতে পারে। এবং আমার মনে হয় বিএনপি এটাকে স্বাভাবিকভাবে নিবে। এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলার সকল সুযোগ সুবিধা তারা স্বাভাবিকভাবে সেটা করতে দিবে বলে আমি বিশ্বাস করি। সেতুমন্ত্রী এমন একটা ভুল বক্তব্য দিয়েছেন, এটা কিন্তু তার সরকারকে বিপদে ফেলে দিবে। সেই জন্য সম্ভবত আমাদের রফিকুল ইসলাম ভূঁইয়া সাহেব বলেছেন যে একটু সময় দেন। তাই আওয়ামী লীগের একটু নীরব থাকা উচিত, কারণ সরকারে যখন যাবে, বিরোধী দলের কোনো ভুল নাই, এটা সবসময় মনে রাখবেন। আওয়ামী লীগ যাই করুক, সে ভুল করুক শুদ্ধ করুক, তার কোনো ভুল নাই। কিন্তু সরকারে যখন আপনি থাকবেন, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজের কথার হিসাব দিতে হবে। ডক্টর ইউনূসের বিষয় ছিল আলাদা। তিনি ছিলেন আমেরিকান ৪ দেশের নাগরিক, তার বউ এক দেশের নাগরিক, বাচ্চারা আরেক দেশের নাগরিক, তার শ্বশুর বাড়ি একটা হলো রাশিয়া, আরেকটা হলো ভারত। কোনো সমস্যা নাই, তার বিষয় আলাদা। তিনি সেনাবাহিনীর ছত্রছায়া, সেনাবাহিনীর শুধু ছত্রছায়াই না, ম্যাজিস্ট্রেসি পাওয়ারে ১৭ বছর এই দেশের রাজত্ব করে গেলেন। তার বিষয় আলাদা। তাকে কৈফিয়ত দিতে হবে না, কারণ তিনি তো কারো, তার একবার তিনি বলেন তার নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা, আবার আমরা শুনি তার নিয়োগদাতা আমেরিকা, কখনো শুনি তুরস্ক, কখনো শুনি পাকিস্তান, ইত্যাদি ইত্যাদি। সেটা হোয়াটএভার ইট ইজ, সেটা আমরা ওই বিষয়টা আলোচনা করতে চাই না। কারণ মরা, মানে যে ঘোড়া মারা গেছে তাকে নিয়ে আর এই মুহূর্তে আলোচনা করতে রাজি না। বরং এই বুইরা ঘোড়া কিভাবে ১৭-১৮ মাস যে ঘোড়া চালাইলো, মানে রাস্তায় চললো, এটাই আমার কাছে অবাক করে। এটা কিন্তু আপনি একটু আগে বলেছিলেন যে আওয়ামী লীগের এটা ব্যর্থতা কিনা বা আওয়ামী লীগের দৈন্যতা কিনা। এই ১৭ মাস এই ডক্টর ইউনূসের ঘোড়া দৌড়ানো কিন্তু এটা বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দৈন্যতা। এটাও কিন্তু সত্য। ডক্টর ইউনূস ১৭ মাস ক্ষমতায় থাকা মানে বিএনপির গালে চপেটাঘাত, আওয়ামী লীগের গালে চপেটাঘাত, বাংলাদেশের গণতন্ত্রের গালে চপেটাঘাত, বাংলাদেশের বামপন্থী, সেটা চিঙ্কু বলেন আর মিঙ্কু বলেন, ভালো বলেন, সবার গালে চপেটাঘাত। আমি জামাতকে কোন রাজনৈতিক দল মনে করি না, তাই আমি তার কথা বলতে রাজি না। কারণ হলো যে জামাত এই দেশে আমি কোন রাজনৈতিক দলই মনে করি না। আমি মনে করি তারা হচ্ছে পাকিস্তানের বি টিম হয়ে কাজ করে। তাই তাদের আমি এই প্রসঙ্গটা আনলাম না। এটা জাতীয় পার্টির জন্য চপেটাঘাত ছিল। কারণ যারা রাজনৈতিক দল করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সেই সকল শক্তির গালে চপেটাঘাত ছিল এই ১৮ মাস ডক্টর ইউনূসের ঘোড়া দৌড়ানো। সেটা অন্য প্রসঙ্গে। আমরা এবার যোগাযোগ মন্ত্রী কথায় আসি। আপনার বোধহয় মনে আছে, এর আগেও বিএনপির এক নেতা বলেছিলেন, ভিডিও ভাইরাল হয়েছিল, কয় কারো কাছে টাকা নেওয়া চাঁদাবাজি না, মানুষ তো স্বেচ্ছাই দেয়। ব্যবসা করলে কি কমিশন দিবেন না? ব্যবসা করলেন ১ লাখ টাকা, ৫,০০০ টাকা দিলেন, ওটা চাঁদা না, আপনার মনে থাকার কথা। এরকম কিছু বলেছিল বিএনপির এক নেতা। আপনারা জানেন যে বিএনপি কে অলরেডি জামাত এবং চরমনাইয়ের পীর ছেঁচড়া চাঁদাবাজ বলে গালাগালি করেছে, এবং রেস্টলেস কন্টিনিউয়াসলি গালাগালি করে চলেছিল এই চরমনাইয়ের পীর। আর বিএনপি আর জামাতের বট বাহিনী, শিবিরের বট বাহিনী বিএনপিকে চাঁদাবাজ বলে গালি দিত। এটা আপনারা শুনেছেন। ক্ষেত্র বিশেষ খোদ জামাতের নেতারাই বলতো যে চাঁদাবাজদের ভোট দিয়েন না, এবার যে স্বৈরাচার চলে গেছে, চাঁদাবাজকে ভোট দিয়েন না। নিশ্চয়ই সেটা বিএনপি কে বলেছিল। সড়ক পরিবহন মন্ত্রী যে কথাটা বলেছে, আপনি বললেন, আপনি বিশ্বাস করেন, এটা যদি আপনি না বলতেন আমি বিশ্বাস করতাম না। আমি ফটো কার্ডে দেখেছি, কিন্তু আমার বিশ্বাস হয় নাই যে এটা বলতে পারে একজন দায়িত্বপ্রাপ্ত, মানে এক শুক্রবার পার হয় নাই, মানে ১ সপ্তাহ পার হয় নাই তার ক্ষমতায় নেওয়া, তিনি এই কথাটা বলার মধ্যে কি বললেন? তিনি যে মেসেজটা দিলেন, অর্থাৎ তিনি পরিবহন চাঁদাবাজিকে আইনগত ভিত্তি দিয়ে দিলেন। আমি এটার তীব্র নিন্দা জানাই, এবং আমি মনে করি এই কথার কারণেই এই পরিবহন মন্ত্রীর পদত্যাগ করা জায়েজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। আর যদি এখন কোনো বিরোধী দল থাকতো, তারা যদি সত্যি বাংলাদেশে গণতন্ত্র কাজ করত,
বা সংসদ কাজ করতো, বিরোধী দল বলে কিছু থাকতো, জামাত তো হইলো অনুরোধের আসরের বিরোধী দল, তাদের কথা বাদ দেন। যদি প্রকৃত বিরোধী দল থাকতো তাহলে কিন্তু আর সংসদ থাকতো, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত এই মন্ত্রীর, আপনি টিকিয়ে রাখতে পারতেন না। এটা যদি আওয়ামী লীগের কোনো পরিবহন মন্ত্রী এই কথা, কোনো নেতাই কথা বলতো, আমিও সেটা তীব্র প্রতিবাদ জানাই। অনেকে আবার বলতে পারেন বিএনপি বলে প্রতিবাদ না, একজন পরিবহন মন্ত্রী এই কথা বলতে পারে না। এটা যদি এই যে আমাদের মাসুদ আলম ভাইও যদি বা রেজল ভুইয়া সাহেবও যদি ক্ষমতায় থাকতেন এবং এটা বলতেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাইতাম। কারণ হচ্ছে এটা কোনো মন্ত্রীর বক্তব্য হতে পারে না, এটা কোনো জনপ্রতিনিধির বক্তব্য হতে পারে না। কারণ এই ঘটনার কারণে উনি হয়তো খালের কথা বলছেন, এই খালের ভিতর দিয়ে এখন সমুদ্র বানায় ফেলবে তার বাহিনীরা। মূলত এই পরিবহন চাঁদাবাজ, এটা একটা নির্দিষ্ট কয়েকটা মানুষের ভাগে যায়। আমরা জানি যে পরিবহন চাঁদা যারা ক্ষমতায় থাকে তাদের ভাগে চলে যায়, কিঞ্চিত চলে যায় প্রশাসনের কাছে, কিঞ্চিত। কিন্তু বেশিরভাগ, সিংহভাগ 90%ই নেতা, যারা যারা নেতা থাকেন, যে দল তখন সরকারে থাকেন, তারা এগুলো নিয়ে নেন। আসলে এটা না শ্রমিকের কল্যাণে ব্যয় হয়, না এটা জনগণের জন্য ব্যয় হয়। তাই আমি মনে করি তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। তাকে প্রথমে, তিনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে প্রথমে তাকে এটা ক্ষমা চাইতে হবে নিঃশর্ত, ভুল হয়েছে বলতে হবে। তারপরে ভবিষ্যতে এই ধরনের কথা বলবেন না বলতে হবে, তা না হলে তাকে পদত্যাগ করতে হবে। এবং আমি মনে করি এটা বিএনপির উচিত তাকে, বা তার সংসদ, পুরো সংসদ এবং বিএনপির কেন্দ্রীয় নেতা যারা, তাদের উচিত তাকে সতর্ক করা, এই ধরনের বক্তব্য যেন না দেয়। আমি আগে ওই যে ভুইয়া সাহেবের একটা প্রশ্ন উত্তর দেই। মানে আসলে আমি বুঝতে পারি নাই, আপনি তো জানেন আমি অসুস্থ ছিলাম আর ব্যস্ত, যার জন্য অনেক নিউজ জানি না। আপনি ওইটা বলেছেন যে প্রথমে সে বলেছে, পরে আবার সেটার ব্যাখ্যা দিয়েছে, মানে চোরি পে চোরি, পরিবহন মন্ত্রী শেষে সিনা জড়িয়ে দেখাইছে, তাহলে তার পদত্যাগ চাওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। আমি ভেবেছিলাম তিনি প্রথমে বলেছেন, পরে আর ওইটা বলেন নাই, আমি বুঝতে পারি না, আমি দুঃখিত। আমি আপনার সাথে একমত, তাহলে তার আর কোনো সুযোগই নাই এই মন্ত্রণালয়ে থাকার। তার শুধু পদত্যাগ দাবি করছি না, বিএনপিকে তাকে এই পরিবহন মন্ত্রীকে কান ধরে নামিয়ে দেওয়া উচিত, না হলে বিএনপিকে আর খেসারত দিতে হবে। এই রজার রহমান নাকি খলিলুর রহমান, আমরা জানি না তার আসল নাম কি। আমি যতদূর জানি, এমনকি মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে নিষ্ঠ খবর, মানে সত্য খবর, তার কাছের লোকেরা আমাকে বলেছে তিনি আমেরিকাতে নিজেকে খলিলুর রহমান পরিচয় দেন না, তিনি সেখানে রজার রহমান হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার খলিলুর রহমান নাম দেখে অনেকে চমকে গেছে, এতদিন না জানতাম এই লোকটা রজার রহমান। যেমন ধরেন এই যে আমার নাম শেখ ফরিদ, হঠাৎ করে একদিন শুনলেন আমার নাম আসলে শেখ ফরিদ না, আমার নাম অন্য কিছু, বিষয়টা এরকম। তো এই রজার রহমান, তিনি প্রথমে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা। আমি বুঝতে পারলাম না, তিনি যখন প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তখন কিন্তু আমরা দেখেছি তিনি প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবেও যথারীতি ব্যর্থ ছিলেন। কারণ আমরা দেখেছি আরাকান আর্মি, আসলে আমার প্রিয় দর্শক, আরাকান আর্মি মানে আরাকান আর্মি নয়, এটা একটা সশস্ত্র গোষ্ঠী মায়ানমারের ভিতরের। তো এই মায়ানমারের যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আমাদের দেশে এসে কিন্তু গান গাইছে, আমাদের দেশের ভিতরে ঢুকে কিন্তু অস্ত্র নিয়ে নাচছে, আমাদের দেশের যে জলকলি কেড়েছে, এবং আমাদের দেশে এসে তারা জেলেদের ধরে নিয়ে গেছে। আমাদের আমাদের প্রতিরক্ষা মন্ত্রীকে আমরা প্রতিরক্ষা উপদেষ্টায় কোনো কথা বলতে শুনি নাই। বরং আমরা কি দেখেছি এই ব্যাপারে, তিনি একেবারে নীরব। বরং আরো একটা জিনিস দেখেছি, যে বাংলাদেশের রোহিঙ্গাদের পাসপোর্টও দেওয়া হয়েছে, এটাও আমরা দেখেছি। মানে চরমভাবে তিনি ব্যর্থ। আর আপনি যেটা বললেন, বিএনপি তার পদত্যাগ চেয়েছিল, আমরা দেখেছি লন্ডন থেকে ফিরে আসার পরেই তার পদত্যাগ তারা চেয়েছিল। কেন চেয়েছিল তা আমরা এই মুহূর্তে ব্যাখ্যা করতে যাচ্ছি না, কিন্তু পদত্যাগ চেয়েছিল, এটা সত্য। হঠাৎ করেই যে লোকটার পদত্যাগ চাইলো এবং প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে তিনি বরাবরই ব্যর্থ ছিলেন, সেই লোকটাকে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে আবার দেওয়া হলো, পররাষ্ট্র মন্ত্রণালয়। দালমে কুস্ত কালা হায়। কারণ এটা অনুরোধে ঢেকে গেলে নাই বিএনপি, আমার মনে হয় বিএনপিকে ঘেঁটি ধরে এটা খাওয়ানো হয়েছে। এখন সেটা কে খাওয়ালো, আমেরিকা না ভারত, না আমেরিকা, তা আমরা বলতে পারবো না। কারণ পর্দার অন্তরালে আসলে যে কি হয় তা বোঝা বড় মুশকিল। শুধু তাই না, আপনি দেখেন, আমরা এও শুনেছি যে জামাতের আমির এবং আমার ওই যে ভাবির বড় পোলা যেটা আর কি নাহিদ, দুইজনই ফেল করেছিল। জামায়াতের আমির এবং নাহিদকে ডক্টর ইউনূসের অনুরোধের আসরে তাদেরকে পাশ করানো হয়েছে, এটা আমরা শুনেছি। এবং এটা সত্যতা থাকতেই পারে। যেমন আমার ভাবির বলার কথা বলতে পারবো না যে নির্বাচনে সে পাশ করবে কিনা, মেম্বার নির্বাচন হলে হয়তো পাশ করতে পারতো, সেটা আমার কোনো সন্দেহ ছিল না, অন্তত মেম্বার হইতে পারতো। যদিও তার সহকারী, যে আমার আরেক ভাবির ছেলে যাকে আমি আদর করে কালাপাড়া বলি, সে বলেছিল যে ইলেকশন কইরা দেখো মেম্বার হইতে পারবে না, সে নিজেও এখন এমপি কুমিল্লা থেকে হয়েছে।
তো তারাই বলেছে তারা মেম্বার হইতে পারবে না, আমি তাদের মেম্বার হিসেবে পাশ করে নিলাম আর কি, মনে করলাম। কিন্তু এমপি হওয়ার যোগ্যতা তাদের ছিল না, ওই কথা বাদ। কিন্তু জামাতের আমির সাহেব 3 বার হ্যাট্রিক করেছেন, তাও কি ফেল টু হ্যাট্রিক। এই লোকটা পাশ করবে আপনি বিশ্বাস করেন, তো আবার ঢাকায়, এটা বিশ্বাসযোগ্য? আমার বিশ্বাস হয় না। যাই হোক, সেটা অন্য বিষয়। তো এরকম অনুরোধের অনেক কিছু গিলতে হয়েছে তারেক রহমানকে। আর এটা ওটা গিলেছে, অনুরোধে গিলতে হয়েছে, অনুরোধে অনেক সময় গিলতে হয়। কিন্তু এই রজার রহমান ওরফে খলিল রহমান, এটা অনুরোধে গিলেন নাই তারেক রহমান। আমার ধারণা তাকে ঘাড়ে পাড়া দিয়া, মানে যেমন আঞ্চলিক ভাষায় বললাম, দুঃখিত, আমি স্ট্রিট পিপলের ভাষাতে কথা বলি, ঘাড়ে পাড়া দিয়ে এটা মানতে বাধ্য করানো হয়েছে। এটা স্পষ্ট, নইলে এই খলিলুর রহমান, রজার রহমান, যার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে রয়েছে পরকীয়ার অভিযোগ, এবং পরকীয়ার পরে বলা হয়েছে সেখানে একজন আরেকজনকে মেরে ফেলেছে, একজনকে, তার স্ত্রীকে মেরে ফেলেছে, এবং পরে সেই লোক আত্মহত্যা করছে। সেই ঘটনা এখনো, সেই ঘটনার পূর্ণ তদন্ত হয়নি। সেই লোকটা শুধু তাই না, সে যদি নির্দোষ হইতো একটা কথা ছিল, সে পালিয়ে গিয়েছিল এই ঘটনা করে। হঠাৎ করে রাতে একদিন এই খৈলুর রহমান পালায় গেল, তখন তিনি সম্ভবত কোনো একটা দায়িত্বে ছিলেন, সরকারি কোনো পদে দায়িত্বে ছিলেন, সেখান থেকে তিনি পালায় গেলেন, কোনো উপদেষ্টার তিনি কোনো কিছু ছিলেন, সে পালিয়ে গেল। সেই পলাতক লোকটা বাংলাদেশে আচানক হয়ে গেল প্রতিরক্ষা উপদেষ্টা। ভাবা যায়? তো বোঝাই যায় যে কেউ কেউ অভিযোগ করে যে ডিপ স্টেট নামে কোনো কিছু এই কাজগুলো করতেছে। কারণ খলিলুর রহমান তো বিএনপিও করে না, জাতীয় পার্টিও করে না, জামাতও করে না, তার হঠাৎ করে এই লোকটাকে পররাষ্ট্রমন্ত্রী কেন দেওয়া হবে? কোনো সন্দেহ নাই, বিএনপি বাধ্য হয়েছে। এই ব্যাপারে আমি ডক্টরেট না, কম শিক্ষিত একটা মানুষের কথাই বলবো এবার। কমরেড জসিমউদ্দিন মন্ডল, তিনি ব্রিটিশ বিরোধী, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন। কমরেড জসিমউদ্দিন মন্ডল বলতেন যে পৃথিবীর পরাশক্তিদের কথা ছাড়া, বিশ্বব্যাংকের কথা ছাড়া, আইএমএফ এর কথা ছাড়া তৃতীয় বিশ্বের কোনো নেতা নেত্রীর বাবার ক্ষমতা নাই যে তারা ক্ষমতায় থাকে। তার প্রমাণ পাওয়া গেল এতদিনে, সেটা হলো রজার রহমান ওরফে খলিলুর রহমান, অথবা খলিলুর রহমান ওরফে রজার রহমান, তার নিয়োগের মাধ্যমে। কারণ বাংলাদেশে কি এতই নেতার অভাব পড়লো যে খলিলুর রহমানের মতো একটা সাসপেক্টেড, যাকে সন্দেহ করা হচ্ছে যে খুনের সাথে তিনি জড়িত, তাকে আপনাকে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মতো পদ দিতে হবে? অসম্ভব একটা ঘটনা। এটা বিএনপির জন্য চপেটাঘাত, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য চপেটাঘাত। কিভাবে এই লোকটাকে মেনে নেয়? কেউ কেউ তো সন্দেহ করতেছে খলিলুর রহমানের বাংলাদেশে পাসপোর্টই নেই। তাহলে এই লোকটাকে আপনি তো অবশ্যই বাধ্য না হয়ে দেন নাই। কারণ যেখানে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো মানুষ কোনো মন্ত্রিত্ব পেলেন না, এমনকি বিএনপির অনেক, বিশেষ করে যাকে দুষ্ট লোকেরা কেসিগেট বলে, তাকে খুঁজে পাওয়া গেল না। বিএনপির পরীক্ষিত অনেক নেতা, সিনিয়র নেতাকে আমরা মন্ত্রিত্বে দেখলাম না। হঠাৎ করেই যার বিরুদ্ধে ব্যভিচার এবং খুনের অভিযোগ বা হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, সেই ব্যক্তিটিকে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন, এটা কি মেনে নেওয়া যায়? যায় না। তাই আমরা এটা ধরে নিতে পারি বিএনপির এটা মেনে নেওয়ার কথা না। সুতরাং তারেক রহমান যেটা বাধ্য হয়ে করেছে, অর্থাৎ বিএনপি যেটা বাধ্য হয়ে করেছে, তা সুস্পষ্ট, কোনো সন্দেহ নেই। যেমন প্রথমত ইউনুসের এই আদম ব্যাপারী গ্যাং বা এনজিও গ্রামের দোকানদারের গ্যাংয়ের যত চুক্তি, কোনো সরকার সেটা মানতে বাধ্য নয়। কারণ এই চুক্তিগুলোই ছিল অবৈধ, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এটা অবৈধ। কারণ ডক্টর ইউনুসে, ধরে নিলাম ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, একটা কিছু ধরে নিলাম, তার দায়িত্ব তো চুক্তি করা না। তিনি বাংলাদেশের যারা সরকারি কর্মচারী কর্মকর্তা, তাদের বেতন বাড়াইতে গেলে বলেন ওটা তো আমার দায়িত্ব না, তার দায়িত্ব বুঝি চুক্তি করা বিদেশের সাথে? নিশ্চয়ই এটা চুক্তি। এটা তো রাজনীতিতে যার সরে জ্ঞান আছে, সেও তো জানে ডক্টর ইউনুসের কোনো আন্তর্জাতিক চুক্তি করার যোগ্যতা নেই। যদি ওই চুক্তি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ পাশ না করে, কারো ক্ষমতাই নাই ওটাকে বাস্তবায়ন করার। বরং এটা প্রত্যাখ্যান করলেই বরং বিএনপির রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ হবে। আর আপনি যেটা বলেন যে এটা করতে পারবে কিনা বিএনপির এটা মেরুদণ্ড কতটুকু শক্ত তার উপর নির্ভর করে। আমরা দেখেছি আমার ভাবির পোলাদের ভেস্কি দেখলেও বিএনপি নেতারা ভয় পাইতো, তাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। আমরা দেখেছি চরমনায়ের পীরের ভেস্কিতেও বিএনপি কথা বলতে ভয় পাইতো, কথা উত্তর দিত না। সুতরাং ট্রাম্পের ভাষায়, ট্রাম্পের স্বীকৃতি তো ভয় পাবেই। তবে ট্রাম্প একজন বেনিয়া, তিনি একজন ব্যবসায়ী, তাকে আমরা যত উন্মাদি বলি, তিনি কিন্তু জাতে মাতাল, তাহলে ঠিক। আমরা ট্রাম্পকে যতই আমাদের ভাষায় বা অন্য দেশের জন্য তিনি নিন্দনীয় হতে পারেন, অন্য দেশের জন্য বিপজ্জনক হতে পারেন, তিনি কিন্তু দেখেন আপনি, তাকে আমরা উন্মাদ বলি, সমালোচনা করি, তিনি কিন্তু তার নিজের দেশের স্বার্থ রক্ষার্থে তিনি কিন্তু সব করে যাচ্ছেন। এই চুক্তি বৈধ হোক অবৈধ হোক, আবার দেখেন তার গ্রহণ সেটা মনে করিয়ে দিচ্ছে আবার। আর এতে বোঝা যায় যে রজার রহমানকে যে তারাই বসিয়েছে,
তার প্রমাণ হলো যে আবার চিঠিতে বারবার ব্যবসায়ীর কথা মনে করে দেওয়া। যে তারেক রহমান আমার ভাবির পোলা এনসিপি গ্যাং বৈষম্য বিরোধী চরমনের পিঠ দেখে ভয় পায়, তিনি তারেক রহমান যে বা বিএনপি যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মহাপরাক্রমশালী দেশের এবং পরাশক্তি, তার বিরুদ্ধে যেতে পারবেন বলে আমার মনে হয় না। তবে তার বিরুদ্ধে যাওয়া উচিত, কারণ বাংলাদেশের জনগণ এই চুক্তিকে সমর্থন করে না, আর এই গোপন চুক্তির কোনো বৈধতা নেই। গতকাল 20শে ফেব্রুয়ারি মানব জমিনের অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 3 জন প্রভাবশালী উপদেষ্টা আসন্ন নির্বাচন স্থগিত করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন। তারা মনে করছেন দ্রুত নির্বাচন হয়ে গেলে তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে। এই উদ্দেশ্যে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সরাসরি চাপ দিয়েছেন এবং বিভিন্ন প্রশাসনিক ও কৌশলগত কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং নানাবিধ ষড়যন্ত্র চালিয়েছেন যাতে নির্বাচন 12 ফেব্রুয়ারিতে না হতে পারত। তার জন্যে আলোচিত রিপোর্টিংয়ের সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো ওসমান হাদি হত্যার সাথে এই 3 উপদেষ্টার যোগসূত্রের ইঙ্গিত। যদিও মানবজমিন সরাসরি নাম উল্লেখ করেনি, তবে তাদের বর্ণনায় এমন কিছু ইঙ্গিত দেয়া হয়েছে যা নির্দিষ্ট কয়েকজনের দিকে আঙুল তোলে। প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে কেন তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের বদলে বিষয়টি ধামাচাপা দিতে আগ্রহী ছিলেন। সন্দেহ করা হয়েছে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত পুনরায় শুরু হতে পারে, যেখানে তাদের সরাসরি যোগাযোগ বা সম্পৃক্ততা বা দায়িত্বে অবহেলার প্রমাণ বেরিয়ে আসার ভয় রয়েছে। ফলত এই 3 উপদেষ্টা সরকারের ভেতর একটি গোষ্ঠী তৈরি করেছেন। তাদের সঙ্গে আরও 2-1 জন ছিলেন পরোক্ষভাবে, কিংবা তারা ততটা গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারেননি। তারা প্রধান উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করেছেন যে সংস্কার শেষ না করে নির্বাচন দিলে দেশ আবার সংকটে পড়বে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংস্কারের আড়ালে তারা মূলত নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলেন। এই রিপোর্টিংয়ের ফলে রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষের মধ্যে পূর্বতন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য প্রধান দলগুলো, যদিও জামায়াত তারা নিজেরাই এই ব্যবস্থার সঙ্গে জড়িত, এই প্রচেষ্টার সঙ্গে, তবে বিএনপি এই প্রতিবেদনের পর সোচ্চার হয়েছে। হাদি হত্যা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা নিয়ে এখন রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকেই দাবি করছেন এই 3 উপদেষ্টার নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা না হোক, কিংবা ব্যবস্থা নেওয়া হোক, বা তাদের বিরুদ্ধে বিচার শুরু হোক, তদন্ত শুরু হোক। সংক্ষেপে মানবজমিনের এই প্রতিবেদনটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের ক্ষমতার লড়াই এবং বিচারহীনতার সংস্কৃতি বজায় রাখার চেষ্টার একটা চিত্র ফুটিয়ে তুলেছে। এটা ইঙ্গিত দেয় যে সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের বিলম্ব ঘটানো শুধুমাত্র রাজনৈতিক কৌশল নয়, বরং অনেক ক্ষেত্রে তা অপরাধ থেকে বাঁচার একটি বর্ম হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে। একজন গোয়েন্দার চশমা দিয়ে দেখলে মানব জীবনের এই রিপোর্টিংটি কেবল একটি সংবাদ নয়, বরং এটি একটি পলিটিক্যাল থ্রিলারের যেন ব্লু প্রিন্ট। 20শে ফেব্রুয়ারি 2026-এর এই বিস্ফোরক প্রতিবেদনটি বিশ্লেষণ করলে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে সেটা হলো, এই রিপোর্টিংয়ে আদৌ কি কোনো বাস্তবতা আছে, নাকি এটা একটা স্রেফ উইচ হান্ট,
চব্বিশের অভ্যুত্থানের নেতাদের কলঙ্কিত করার উদ্দেশ্যে এটা একটা অপপ্রচার মাত্র। এটাই কি? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, নির্বাচনের দিন নিয়ে যেভাবে মোহাম্মদ ইউনূস বারবার নিজের কথার পরিবর্তন করেছেন, তাতে মনে হওয়া স্বাভাবিক যে তার উপর কোনো বড় চাপ ছিল, যার জন্য নির্বাচনের দিনক্ষণ বারবার পাল্টেছেন তিনি। এমন সম্ভাবনা সেই প্রথম থেকে মানুষের মনে ছিল। এখন এই রিপোর্টিং সেই ধারণা অনেকটাই সত্যি প্রমাণ করল। যে তিন উপদেষ্টা এই ষড়যন্ত্রের মূলে ছিল, তারা দেশকে অশান্ত করে নিজেদের চক্রান্ত সফল করার চেষ্টায় ছিল। এই লক্ষ্যেই হাদি হত্যা, এই লক্ষ্যে মব সন্ত্রাস, এই লক্ষ্য পূরণে ডেইলি স্টারের আর প্রথম আলো পত্রিকার ভবনে আক্রমণ, তার পুড়িয়ে দেয়া। আরও একটু এগিয়ে বলা যায়, 24শে জুলাইয়ের পরিবেশ দেশে আবার ফিরিয়ে আনতে অ্যান্টি ইন্ডিয়া নতুন ঢেউ তোলার জন্য সংখ্যালঘু হিন্দুদের ওপর নতুন করে আক্রমণের ছক এই কারণেই তৈরি। ক্রিকেট নিয়ে যা হলো দেশে, সেটাও এই চক্রান্তের অন্যতম হাতিয়ার। সুতরাং বলতেই হয়, মানব জমিনের রিপোর্ট সরকারের মধ্যে থাকা উপদেষ্টা সহ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠদের একটা দল